দুর্নীতি করে টাকা বানাতে পারে, চাঁদাবাজি, সন্ত্রাসী, জঙ্গিবাজি করে অনেক টাকা বানাতে পারে। এই টাকা দিয়ে হয়তো জৌলুস করতে পারে, চাকচিক্য বাড়াতে পারে, আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পড়তে পারে, কিন্তু তাদের সম্মান পাওয়া যায় না। দেশ ভালোভাবে চালাক, সুষ্ঠু নির্বাচন যোগ, দেশ আবার ভালোভাবে চলুক, তারপরে দেখা যাক। এইভাবে দেশ চলে না, দেশ এইভাবে চলে না। ওই কেউ খাবে কেউ খাবে না, এইভাবে দেশ চলে না। সরকার আল্লাহ একদিন বিচার করবো, কি হবো? আমি ভাড়া মারছি 300 টাকার, এখন আমি 1200 টাকা কোথায় দিয়ে দিব? উপরে একজন আল্লাহ আছে, সবার তখন হতে পারে, আল্লাহ তখন তো না। আল্লাহ একদিন আর বিচার করবই, আল্লাহ একদিন বিচার করবে। সংসদ সদস্যদেরকে দেয়া থোক বরাদ্দের প্রকল্পে নেই জবাবদিহিতা। রাজনৈতিক প্রভাবে এসব প্রকল্পে দুর্নীতি বেশি হচ্ছে, এমনটাই বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। 1,59,778,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 89,27,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়েছে বগুড়া 2 আসনের জাতীয় পার্টির এমপি শরীফুল ইসলাম জিন্নার বিরুদ্ধে। এমপি নির্বাচিত হওয়ার পর কয়েক গুণ সম্পত্তির মালিক হয়েছেন বগুড়া 7 আসনের এমপি রেজাল করিম। অভিযোগ রয়েছে অবৈধ ইটভাটার মালিকদের কাছ থেকে টাকা নিয়ে 34 লাখ টাকা দামের গাড়ি কেনার। বিএনপির সমর্থনে এমপি নির্বাচিত হন রেজাউল। সম্রাট, পুরো নাম ইসমাইল হোসেন চৌধুরী। নামের মতো প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য আর আন্ডারগ্রাউন্ডেও রীতিমতো সম্রাট হয়ে উঠেছিলেন তিনি। চাঁদাবাজি থেকে ক্যাসিনো আর হাজার কোটি টাকার টেন্ডার বাণিজ্য সবই ছিল তার নিয়ন্ত্রণ। রাজনীতি আর অপরাধকে সমর্থক করে তুলেছিলেন এই সম্রাট। এসব জানা থাকলেও আলোচনা হতো না খুব একটা। সাম্প্রতিক অভিযানের পরেই মাফিয়া জগতে সম্রাটের বিচরণের নানা চাঞ্চল্যকর খবর বেরিয়ে পড়ে। দুর্নীতির বরঞ্চ বলে আক্রান্ত আমাদের রাষ্ট্র। এ যেন এক দুর্দশা লুটেরাদের ঘের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই, মনে করে দিতে চাই এমন কিছু নেতাদের যাদের হাতে রাষ্ট্র তুলে দিয়ে আপনি নিরাপদে ছিলেন, অথচ এরাই রাষ্ট্রের সম্পদ লুটে পুটে খেয়ে ঋণের এক অঝয় বোঝা সাগরে ভাসিয়ে দিয়েছে আমাদের দেশ। রাষ্ট্রীয় অর্থ সম্পদ বিদেশে পাচার করে কিনেছে আলিশান বাড়ি ও রাজকীয় প্রাসাদ। এদিকে এই ঋণের বোঝা টানতে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় তহবিল থেকে, যার কারণে প্রতিদিনই ছাপাতে হচ্ছে নতুন নতুন নোটের সংখ্যা। আর ধস নেমে আসছে আমাদের কারেন্সিতে। বৃদ্ধি পাচ্ছে খাবার মূল্য, অথচ আয় ইনকাম বাড়ছে না গরিব অসহায় খেটে খাওয়া মানুষের। একদিকে নেতা আর মন্ত্রীদের বাড়ছে ভোগ বিলাসিতা, আর অন্যদিকে গরিবের বাড়ছে ক্ষুধা আর অভাব। কখনো সম্রাট, কখনো পাপিয়া, কখনো হেলেনা জাহাঙ্গীরের, কখনো এমপি সিম্বল। নতুন নতুন চেহারার পরিবর্তন হয়, কিন্তু ধরন পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না দুর্নীতির। সুযোগ পেলেই দেশের সম্পদ বিদেশে পাচার করে দেওয়া, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে লুটে পুটে খাওয়া এদের জন্মগত চরিত্র। শামীমা নূর পাপিয়া, সে গ্রাম থেকে উঠে আসা আওয়ামী লীগ নারী যুবলীগ নেত্রী ও আহ্বায়ক। 2010 সালে নরসিংদী শহর ছাত্রলীগের আহ্বায়ক করা হয় পাপিয়াকে। সর্বশেষ 2018 সালে জেলা যুবলীগ মহিলা লীগের সাধারণ সম্পাদক করা হয় তাকে। নরসিংদীর মেয়র কামরুজ্জামান বলেন, পাপিয়াকে যুবলীগ নেত্রী বানানোর সময় স্থানীয় নেতাকর্মীরা বিরোধিতা করেছিল, তবে কেন্দ্রীয় নেতারা তা আমলে নেননি। কাউন্সিল শেষে এলাকায় নয়, পাপিয়ার নাম ঘোষিত হয়েছিল ঢাকা শহর থেকে। অতএব পাপিয়া হঠাৎ করে উঠে আসা কোনো নেত্রী নন। উপরের হাত অনেক দিন ধরে তাকে টেনে টেনে ধাপে ধাপে উপরে তুলেছে। নরসিংদী জেলা শহরের বাগদি মার্কাজ মসজিদ এলাকার পাপিয়ার বাবা সাইফুর বাড়ির নামে একটি বাসা রয়েছে। সেখানে গিয়ে দেখা যায় একটি দোতলা পাকা বাড়ি তার বাবার নামে। তার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া 4 তলা একটি বাড়ি রয়েছে। রাজধানীর ফার্মঘাট ইন্দিরা রোডে রওশন ডমিলো রিলুবু নামে বিলাসবহুল ভবনে তার এবং তার স্বামীর নামে রয়েছে 2টি ফ্ল্যাট। এছাড়া কালো ও সাদা রঙে রয়েছে 2টি হাইস মাইক্রোবাস, একটি হ্যারিয়ার এবং একটি নোয়া গাড়ি, আরও একটি ডিজেল কার রয়েছে।
তার স্বামীর মালিকাধীন থাইল্যান্ডে একটি বার রয়েছে এমনও শোনা যায়। রাজধানীর এফডিসি গেটের সঙ্গে কার এক্সচেঞ্জ নামের একটি গাড়ির শোরুম রয়েছে পাপিয়ার নামে। নরসিংদী শহরের বাগদি এলাকায় কেএমসি কার ওয়াশ নামে একটি গাড়ির সার্ভিস সেন্টার রয়েছে তার স্বামী সুমনের। নরসিংদীতে রয়েছে সুমন এবং তার স্ত্রী পাপিয়ার বিশাল কর্মী বাহিনী, যার মধ্যেই তারা বিশাল শোডাউন দেয় মাঝে মধ্যেই আওয়ামী লীগের মিটিং মিছিলে। পাপিয়ার স্বামী সুমন ঢাকার অস্ত্র শস্ত্র ব্যবসার পাশাপাশি রয়েছে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাছাড়াও বিভিন্ন ব্যাংকে রয়েছে তাদের কোটি কোটি টাকার অ্যাকাউন্ট। 5 তারকা হোটেলে নারী এবং মাদক ব্যবসায়ী ছিল তাদের প্রধান হাতিয়ার, মূল উৎস। দেশের অভিজাত কিছু মানুষ বিদেশিরাই তারাই ছিল তাদের অধিকাংশ গ্রাহক। ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে খদ্দরদের কাছে পাঠানো চাহিদা মতো সুন্দর এই নারীদেরকে পাপিয়া ব্যবস্থা করতেন। রাজধানী এবং দেশের বিভিন্ন এলাকা থেকে সুন্দরী নারীদেরকে সংগ্রহ করতেন। এক পর্যায়ে তাদের ধনাঢ্য ব্যক্তিদের শয্যাশয়ী করত পাপিয়া এবং একাধিক অভিজাত হোটেলে রুম ভাড়া নিত নামে বেনামে। এই সমস্ত যুবতীদের জোরপূর্বকও এসব কাজে বাধ্য হতো এমনও অভিযোগ। ইসমাইল হোসেন চৌধুরী নামের মতো প্রভাব প্রতিপত্তি, আধিপত্য আর আন্ডারগ্রাউন্ডেও রীতিমতো সম্রাট হয়ে উঠেছিলেন তিনি। চাঁদাবাজি থেকে ক্যাসিনো আর হাজার কোটি টাকার টেন্ডার বাণিজ্য সবই ছিল তার নিয়ন্ত্রণে। রাজনীতি আর অপরাধকে সমর্থক করে তুলেছিলেন এই সম্রাট। এসব জানা থাকলেও আলোচনা হতো না খুব একটা। সাম্প্রতিক অভিযানের পরই মাফিয়া জগতে সম্রাটের বিচরণের নানা চাঞ্চল্যকর খবর বেরিয়ে পড়ে। যার নাম ইসমাইল হোসেন সম্রাট। ঢাকা শহরে ত্রাস এবং ক্যাসিনো নামক মরণ জুয়ার কিং হিসেবে পরিচিত এই সম্রাট। ক্যাসিনো সম্রাট রাজধানীর জুয়ারিদের কাছে বেশ পরিচিত নাম। সম্রাটের নেশা ও পেশা ছিল জুয়া খেলা। তিনি একজন পেশাদার জুয়ারি। প্রতি মাসে অন্তত 10 দিন তিনি সিঙ্গাপুরে যেতেন এবং জুয়া খেলতেন। সেখানে টাকার বস্তা নিয়ে যেত তিনি। সিঙ্গাপুরের সবচেয়ে বড় জুয়ার আস্তানা মেরিনা দ্য সেন্ট ক্যাসিনোতে পাওয়া বিভিন্ন দেশের থেকে আসতো জুয়ারিরা, কিন্তু সেখানেও সম্রাট ভিআইপি জুয়ারি হিসেবে পরিচিত। প্রথম সারির জুয়ারিদের সঙ্গে সিঙ্গাপুর এয়ারপোর্টে রিসিভ করার বিশেষ ব্যবস্থা থাকতো তার জন্য। সম্রাট 90 দশকে যুবলীগের রাজনীতিতে জড়ান। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সবশেষে কাউন্সিল হিসেবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হন। আগের কমিটি থেকে তিনি একই ইউনিটের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দক্ষিণ যুবলীগের প্রভাবশালী নেতা মিল্কি হত্যাকাণ্ডের পর সম্রাটের আর পিছু তাকাতে হয়নি। মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইল, বাড্ডা এলাকায় অপরাধ জগতের আধিপত্য স্থাপন করে সম্রাট। তিনি ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের জিসান আহমেদ তার সঙ্গে মিলেই অপরাধের চক্র বানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্রাটের ঘনিষ্ঠ 2 সহচর হলেন ঢাকা শহরের দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ বুইয়া। যুবলীগের অপর নেতা জিকে শামীমও সম্রাটকে অবৈধ আয়ের ভাগ দিত বলে শোনা যায়। এয়ারপোর্ট থেকে মেরিনা সেন্ট ক্যাসিনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়তো তাকে বিলাসবহুল গাড়িতে চড়ে। সিঙ্গাপুরে যে জুয়া খেলতে সম্রাটের নিয়মিত সঙ্গী হতো ঢাকা যুবলীগের দক্ষিণের নেতা আরমানুল হক আরমান, মমিনুল হক সাঈদ ওরফে সাঈদ কমিশনার, সম্রাটের ভাই বাদল এবং জুয়ারি খোরশেদ আলম। এদের মধ্যে সাঈদ কমিশনারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি 10 বছর পূর্বে ঢাকায় গাড়ির তেল চুরির ব্যবসা করতেন। এখন তিনি এলাকায় যান হেলিকপ্টারে চড়ে। এমপি হওয়ার জন্য তিনি আগামী দিন নমিনেশন প্রার্থী। এ যেন কুকুরের গলায় সোনার হরিণ। এমপি শিমুল, যে নাটোরের দুর্দর্শ চাঁদাবাজ ও আওয়ামী লীগের ছত্রছায়া পালিত গুন্ডা হিসেবে পরিচিত। তার আতঙ্ক থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষ, এমনকি স্বয়ং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও। আওয়ামী লীগের একজন নেতা বলেন, এমপি শরীফুল ইসলাম সুমনের ছত্রছায়ায় নাটকে মাদকের ব্যবসা চলে। করোনার সময় নিজ তহবিল থেকে ত্রাণ বিতরণের কথা বললেও এমপি শিমুল 6 কোটি টাকা চাঁদাবাজি করেছেন এবং 70 লাখ টাকার ত্রাণ বিতরণ করেছেন মাত্র। বাকি টাকা তিনি কানাডায় পাঠিয়ে দিয়েছেন। এমপি শিমুল প্রাণ কোম্পানি থেকে 40 লাখ টাকা, কুশিয়ান কোম্পানি থেকে 9.5 লাখ টাকা এবং ঠিকাদার কোম্পানি থেকে 22 লাখ টাকা, স্বর্ণ ব্যবসায়ী থেকে 11 লাখ টাকা নিয়মিত চাঁদা আদায় করত।
তার স্ত্রীর নামে কানাডায় একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এমন প্রমাণও আমাদের রয়েছে। দুর্দর্শ এই চাঁদাবাদী সন্ত্রাসী দিন দিন তার দৌরত্ব বৃদ্ধি পাচ্ছে, বেড়েই চলছে অপরাধের ফিরিস্তি। রাষ্ট্রীয় সম্পদ লুটিপুরুর খেয়েও সে ক্ষান্ত হয়নি। সাধারণ মানুষ এবং ব্যবসায়ী প্রতি মাসে দিতে হতো বড় অঙ্কের চাঁদা, নয়তো জবরদখল করে নিত সবকিছু। এমনকি হত্যা পর্যন্ত করতেও তার সাধারণ ঘটনা ছিল। ক্ষমতাসীন দলের প্রভাবের অপরাধের বিস্তার করেছিল এই আওয়ামী লীগ নেতা। দিন দিন এমন আওয়ামী লীগ নেতা বহুর জন্ম হচ্ছে আমাদের দেশে। এমপি পাপুল, নাম শহীদুল ইসলাম ওরফে কাজী পাপুল। 2021 সাল জানুয়ারি মাস বাংলাদেশের লক্ষ্মীপুরের এমপি পাপুলের বিরুদ্ধে অর্থ ও মানব পাচারের অপরাধে কুয়েতে গ্রেফতার হয় তিনি। তারপর আদালত তাকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে। লক্ষ্মীপুর 2 আসনের এমপি পাপুলকে কুয়েতের আদালত 4 বছরের সশ্রম কারাদণ্ড দেয়, সাথে 53,19,62,000 টাকার জরিমানাও করেছে। 2018 সালে 30 ডিসেম্বর সে লক্ষ্মীপুর থেকে 2য় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন। এমনকি এমপি হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্যের কোটা থেকে তার স্ত্রীকে এমপি মনোনয়ন করেন। বাংলাদেশে কাজী পাপুলের বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করেছে। এই ঘটনার পর পাপুল 148টি ব্যাংক হিসাব, স্ত্রীর সেলিনা ইসলামের নামে 345টি ব্যাংক হিসাব, মেয়ে ওয়াফা ইসলামের নামে 76টি ব্যাংক হিসাব, শালিকা জেসমিন প্রধানের নামে 48টি ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ। গত 11 নভেম্বর 2020 কাজী পাপুল সহ 4 জনের বিরুদ্ধে 2,03,00,000 টাকার অবৈধ সম্পদ এবং 148 কোটি টাকা বহির্বিশ্বে পাচার করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে পাপুল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তদন্ত করে 355,86,30,000 টাকা জরিমানা জমা পেয়েছে সিআইডি। সেই ঘটনার অর্থ পাচার আইনে 22 ডিসেম্বর একটি মামলা করা হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে এই দীর্ঘ রাজনৈতিক সময়েও পাপুলের এই ফেরেস্তির খবর জানতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করার বিষয়টি এখনও টের পায়নি। সময় ক্ষমতার স্বাদ নিতে মরিয়া সময়ের আলোচিত সমালোচিত নারী হেলেনা জাহাঙ্গীর ক্ষমতার পালা বদলে নিজের স্বরূপ বদলে নেতাদের সাথে সেলফির আড়ালে ফায়দা হাসিলের খেলায় মেতে থাকতেন। আইপিটিভির আবরণে সরকারের অনুমোদনের তোয়াক্কা না করে গড়ে তোলেন অবৈধ স্যাটেলাইট চ্যানেল ও জয়যাত্রা ফাউন্ডেশন। একে পুঁজি করেই ধরাকে সরা জ্ঞান না করে মানুষকে করতেন ব্ল্যাকমেইল, হাতিয়ে নিতেন বিপুল অঙ্কের টাকা। আওয়ামী চাকরিজীবী লীগ নামে সংগঠন খুলে আওয়ামী লীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে তার বাসা থেকে আটক করে নেওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে। হেলেনা জাহাঙ্গীর সাম্প্রতিক সবচেয়ে বহুল আলোচিত ঘটনা। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য, আওয়ামী চাকরিজীবী লীগের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীর, যার বাসা থেকে হরিণের চামড়া, বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী, বিদেশি মুদ্রা এবং কিছু ছুরি এবং আগ্নেয়াস্ত্র পাওয়ার কারণে র্যাব তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ, মাদক এবং অস্ত্র পাচার এবং অর্থ বহির্বিশ্বে পাচারের অভিযোগ তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে সাইবার অপরাধের প্রমাণও মিলেছে। বিভিন্ন সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কুৎসার রটনা করতেন। আমার প্রিয় ভাই, প্রত্যেকটি ঘটনার দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যারা এই দেশীয় এবং আন্তর্জাতিক দুর্নীতির সাথে জড়িত প্রত্যেকেই কোনো না কোনোভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে জড়িত। এমনকি তাদের লিড দিচ্ছে স্বয়ং মন্ত্রিপরিষদের বড় নেতারা। এতে প্রত্যেকেরই ক্ষমতাসীন মন্ত্রী এবং নেতাদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং নিজেরও টাকার পাহাড় গড়ে নিচ্ছে, এদেরকেও টাকার পাহাড় গড়ে দিচ্ছে। এজন্য স্বপ্নে পাওয়া সোনার হরিণের মতো হঠাৎ করে গ্রাম থেকে উঠে আসা মানুষগুলো ঢাকা শহরে বিলাসবহুল ভবন তৈরি করছে, এমনকি বহির্বিশ্বে জায়গা খরিদ করে রাজপ্রাসাদ তৈরি করছে। আপনারা বলতে পারেন এই টাকাগুলো কোথা থেকে আসে? আজকে গরিবরা পিষ্ট হচ্ছে প্রতিদিন দারিদ্রতার কষাঘাতে। ক্ষুধা নিবারণ করতে সকাল সন্ধ্যা নিজের ঘাম জড়িয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতে চেষ্টা করছে। কিন্তু প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে পোশাকের মূল্য, খাবারের মূল্য। এমনকি আপনি মনে করেন এর কারণ কি? আন্তর্জাতিক একটি রিপোর্টে বলা হয়
যখন কোনো রাষ্ট্র দুর্নীতির কবলে আক্রান্ত হয় তখন তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন দেশের সম্পদ বহির্বিশ্বে পাচার করা হয়, আর সেই শূন্যতা পূরণ করতে সরকার আরও টাকার নোট তৈরি করে। ফলে প্রতিদিনই বৃদ্ধি পায় টাকার নোটের সংখ্যা। আর অর্থনৈতিক ধস নামার এটা একটা প্রধান কারণ অধিক হারে টাকার নোট ছাপানো। এভাবেই প্রতিদিন একটি গোষ্ঠী আকাশ প্রাসাদ বিলাসবহুল এবং বিলাসিতা জীবনে মত্ত হচ্ছে, আর একদল নিরীহ মানুষ পিষ্ট হচ্ছে দারিদ্রতার কষাঘাতে। তারপরেও আমাদের নেতারা ধোঁকাবাজি বক্তব্য দিতে সামান্যতম সংশয় বোধ করে। জনগণের আস্থা পূরণে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই করোনার সংকটকালে তিনি বিনিদ্র রজনীও যাপন করছেন। আজকে দেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করা, দুর্যোগ ও সংকটে দেশরত্ন শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা রয়েছে। তিনি জনগণের আস্থা পূরণে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। করোনা মহামারী মোকাবেলা যখন সমগ্র বিশ্ব হিমশিম খাচ্ছে, তখন আমাদের সরকার দলীয় এমপি ও মন্ত্রীরা মেতে উঠেছে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খেতে। কখনো ত্রাণ বিতরণের নামে, কখনো হাসপাতালের আসবাবপত্র এবং ওষুধ কেনাকাটার নামে, কখনো রাস্তা কিংবা কালভার্ট নির্মাণের নামে হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা। তারা পাচার করে দিচ্ছে বহির্বিশ্বে, কিনছে বিশাল বিলাসবহুল রাজপ্রাসাদ, আর কখনো নিজের নামে, কখনো পরিবারের নামে, কখনো পরিবারের সদস্যের নামে। জনগণের রক্ত চুষে খাওয়া এই নেতারা রাজনৈতিক পরিচয়ে জুলুম আর নির্যাতনে ধামাচাপা দিয়ে রাখছে তাদের অপরাধ। এরাই স্বার্থের জন্য কখনো পাপিয়া, কখনো হেলেনাকে ব্যবহার করে থাকে। যখন খেলা শেষ হয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দেয়, আর মিডিয়া ও পুলিশ নামের গুন্ডাদের লেলিয়ে দেয় তাদের পেছনে। শুরু হয় তদন্তের নামে বহুরূপী নাটক। শেষ পর্যন্ত এরা হয় দুর্দশ অপরাধী, আর ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতা আর লিডাররা। এমন অসংখ্য নাটক দেখতে দেখতে অভ্যস্ত আজকে আমাদের জাতি। তাদের যা দেখানো হয় তারা তাই দেখে এবং তাই বিশ্বাস করে। অথচ এই মিডিয়া জগতে যারা কাজ করে এরা 99% মিথ্যাবাদী এবং ফাসেক। তাদের এই ফাসেকের সংবাদ গ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, তোমরা কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে অবশ্যই তোমরা তার যাচাই করে নাও। আশঙ্কা করো যে তোমরা অবজ্ঞাতবশত কোনো জাতিকে আক্রমণ করে ফেলবে, আর তার জন্য তোমরা শেষ পর্যন্ত লজ্জিত হবে। আমার প্রিয় ভাই, আমাদের সমাজ ও রাষ্ট্রের মস্তদে বসে আছে একদল ফাসেক আর মুশরিকদের এজেন্ট, যারা আমাদের উপর কর্তৃত্ব টিকিয়ে রাখতে জনগণের রক্ত চুষে খাচ্ছে, আর তাদের ভিন্ন মতে সবাইকে নিষ্পেষিত করছে, জুলুম আর নির্যাতনের মাধ্যমে স্তব্ধ করে দিতে চাচ্ছে। আমাদের রাষ্ট্র আর আম জনতাকে দাদাদের হাতে তুলে দিতে চায়, যেন সবসময় তারা গোলামের শিকলে আবদ্ধ থাকে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম এসব কিছু তাদের হাতিয়ার, যার মাধ্যমে তারা জনগণকে সহজেই ধোঁকা দিতে পারে। সুতরাং হে আমার প্রিয় ভাই, এদের ধোঁকাবাজিতে প্রতারিত হবেন না, এদের মিথ্যা বলিতে প্রতারিত হবেন না। নিজের অধিকার আদায় করে নিতে, নিজের অধিকার কেউ কখনো কাউকে করে দেয় না।